তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এবং সেই সঙ্গে আজকে একটি বিশেষ দিন। তোমরা জানো আমরা প্রত্যেকে বাঙালি, বাংলা ভাষায় আমরা কথা বলি। বাংলা আমাদের মাতৃভাষা এবং পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের জন্মভূমি। এমন একটি পুণ্যভূমিতে জন্ম নিয়ে প্রত্যেকে আমরা গর্বিত। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমরা জানো বাংলা ক্যালেন্ডারের আজকে প্রথম দিন। সুতরাং আমরা যারা আধুনিক সমাজ, যারা হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ 1 জানুয়ারি নিয়ে ব্যস্ত, তারা কিন্তু সেই ভিড়ে পয়লা বৈশাখকে কখনোই কিন্তু ভুলব না। আমাদের কাছে আমরা বাঙালি হিসেবে আজকেই হচ্ছে আমাদের ক্যালেন্ডারের প্রথম দিন, অর্থাৎ আজকে আমাদের শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার, তাই না? তো প্রত্যেককে আমার সায়েন্স উইথ মিন্টু স্যার চ্যানেলের প্রত্যেক শিক্ষার্থীকে আন্তরিকভাবে মনের মণিকোঠা থেকে প্রত্যেককে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমার পরিবারের লোকেরা যারা রয়েছেন, পরিজন যারা রয়েছেন, বাবা মা, ভাই বোন, দাদা দিদি, তোমার ঠাকুমা ঠাকুরদা, প্রত্যেকে যারা রয়েছেন, দিদিমা দাদু, প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের মনস্কামনা পূর্ণ হোক আজকের দিনে। তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও আমাদের সামনে যে মিশন মাধ্যমিক 2026, সেই মিশন মাধ্যমিক 2026-এ আমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করে প্রত্যেক পরিবারের পরিজনের মুখে আমরা হাসি ফোটাবই, এ আমাদের প্রতিজ্ঞা, তাই তো? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি বলেছেন তিনি যতবার জন্ম নেবেন বারবার ফিরে আসবেন এই বাংলায়। এই বাংলাকে ভালোবেসে, এই বাংলার প্রকৃতিকে ভালোবেসে, এই বাংলার পুণ্য মাটিকে ভালোবেসে তিনি মৃত্যুবরণ করতে চান। আমরাও তাই, আমরা বাঙালি রূপে জন্মেছি। সুতরাং আমাদের মৃত্যু যেন বাংলার কোনো কোণে, যে কোনো স্থলে, যেখানেই হোক না কেন, যেন বাংলার পুণ্যভূমিতে আমাদের দেহ বিলীন হয়ে যায়, তাই তো? তো যাই হোক, আজকের এই শুভ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন আজকে, সেই নববর্ষের প্রত্যেককে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটি দেখতেই পাচ্ছ, জনন বা রিপ্রোডাকশন। তো চলো দেখে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয়গুলো কি কি। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আবারও ফিরে এসেছি আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান ক্লাসে। আমরা ইতিমধ্যেই প্রায় প্রতিটি স্কুলেরই প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন সেটা প্রায় স্কুলের শেষের পথে। হয়তো কিছু স্কুল এখনও বাকি রয়েছে আমাদের প্রথম পার্বিক মূল্যায়ন নিতে। তো যাই হোক, আমরা প্রথম পার্বিক মূল্যায়নকে অতিক্রম করে এবারে চলে এসেছি কিন্তু সেকেন্ড যে টার্ম আমাদের, অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রস্তুতি। এবং সেই প্রস্তুতিতে মনে রেখো, আগামীতে আমাদের কিন্তু সেকেন্ড টার্মের পরেই রয়েছে টেস্ট পরীক্ষা, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। একদম মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা, সেটিই কিন্তু তোমার মিশন 2026, মাধ্যমিক মিশন 2026-এর চূড়ান্ত প্রস্তুতি পর্ব। সুতরাং আর কোনো বাজে সময় নষ্ট না, একদম টোটালি আমরা সিলেবাসের মধ্যে মনোনিয়োগ করব। মনোযোগ দিয়ে সিলেবাসের সমস্ত চ্যাপ্টারগুলোকে শেষ করতে হবে এবং সেই সঙ্গে আমাদেরকে বিশেষ করে জীবনবিজ্ঞান বিষয়ে মাধ্যমিকে ভালো রেজাল্টের জন্য এখন থেকে কিন্তু নিজেকে তৈরি করে রাখতে হবে। শুধু প্রশ্নগুলো নাড়াচাড়া নয়, প্রশ্নের পাশাপাশি তার উত্তর লেখার টেকনিকগুলোও কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর শেষ করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো চলো আজকের এই শুভ দিনে, শুভ পয়লা বৈশাখ তোমাদের প্রত্যেককে, এই নববর্ষের যে পবিত্র দিন, সেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তোমাদের শুরু করব আজকে মাধ্যমিক জীবন বিজ্ঞানের ক্লাস 10 জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে মাধ্যমিকে প্রচুর প্রশ্ন আসে। সেটি হলো, দেখতেই পাচ্ছ বোর্ডে, জনন বা রিপ্রোডাকশন। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় জনন বা রিপ্রোডাকশন। তো চলো শুরু করা যাক। জনন বা রিপ্রোডাকশনের ভেতরে আছে কি কি একবার দেখে নিই আমরা। প্রথমে আমরা জেনে নেব জনন কাকে বলে, তারপরে জননের তাৎপর্যগুলো জেনে নেব, অর্থাৎ ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন জানবো।
ঠিক তারপরে আমরা জেনে নেব জননের ক্লাসিফিকেশন বা মোডস যেগুলো, অর্থাৎ জননের প্রকারভেদ আমরা জানব। তারপরে আমরা জননের যে তোমার পার্থক্য রয়েছে অযৌন জনন এবং যৌন জননের মধ্যে, সেটি একবার জেনে নেব। ঠিক তারপরেই রয়েছে আমাদের অযৌন জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, অঙ্গজ জনন এবং সবশেষে বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত একটুখানি আলোচনা আমাদের রয়েছে এই অধ্যায়ে। সুতরাং আর দেরি নয়, চলো শুরু করা যাক জনন। তো আমরা প্রথমেই জেনে নেব জনন বা রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন, এই জনন বা রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি, কাকে বলে? না দেখো, প্রতিটি জীব তার নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট 2 বা ততোধিক অপত্য জীব তৈরি করে এবং অপত্য জীব তৈরির মাধ্যমে নিজের অস্তিত্বকে রক্ষা করে। সেই পদ্ধতিকে আমরা বলবো জনন। তাহলে জনন হচ্ছে একটি বিশেষ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে জীবেরা কি করে না তার অপত্যের সংখ্যা বাড়ায় এবং অপত্যের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তার নিজ অস্তিত্বকে, তার বংশানুক্রমিক ধারাকে বজায় রাখে। তাকে আমরা বলবো জনন বা রিপ্রোডাকশন। ক্লিয়ার? এখন চলো জননের আমরা গুরুত্ব বা তাৎপর্যগুলো দেখে নেব। জননের তাৎপর্য অর্থাৎ কি না, ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন কি কি। তোমাদের এখান থেকে মাধ্যমিকে যদি প্রশ্ন আসে জনন কাকে বলে, জননের তাৎপর্যগুলি লেখো, তাহলে অন্তত পক্ষে তোমরা হেডলাইনগুলো কিন্তু প্রথমে মনে রেখো। প্রথমে আমরা বলবো অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব রক্ষা, এইভাবে হেডলাইনগুলো মনে রেখো, তাহলে ভেতরের বিষয়গুলো লিখতে বানিয়ে বানিয়ে একবার পড়লেই লিখতে পারবে। অস্তিত্ব রক্ষা কি না, আমরা জানি জীবেরা জননের মাধ্যমে কি করে, তাদের বংশধর তৈরি করে, আর এই বংশধর তৈরির মাধ্যমে কিন্তু তাদের অস্তিত্বকে তারা রক্ষা করতে পারে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টটি কি বললাম, অস্তিত্ব রক্ষা। পয়েন্ট নাম্বার 2, জীবেদের সংখ্যা বৃদ্ধি। সংখ্যা বৃদ্ধি, জননের মাধ্যমে জীবেদের সংখ্যাগুলো বাড়ানো, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ জননের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে তাদের জননের মাধ্যমে কি করে, তাদের প্রজাতির যে সংখ্যা সেই সংখ্যাকে তারা বৃদ্ধি করে। ঠিক আছে? পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। ধারাবাহিকতা বজায়, এইভাবে কিন্তু পয়েন্টের হেডলাইনগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখানে কি করে ধারাবাহিকতা বজায় বলতে, ধারাবাহিকতা বজায় বলতে কি বুঝবো আমরা না, জননের মাধ্যমে মাতৃজীবটি কী করে, সে 2 বা ততোধিক অপত্য জীব তৈরি করে এবং তার যে বংশানুক্রমিক ধারা, বংশের যে ধারা, সেই ধারাকে অক্ষুণ্ণ রাখে অর্থাৎ বজায় রাখে। এবং পরিশেষে আমরা বলবো যে জীবজগতের ভারসাম্য রক্ষা। ভারসাম্য রক্ষা, এটিও কিন্তু জননের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য। ভারসাম্য রক্ষার ভেতরে আমরা কি লিখব না, দেখো আমরা জানি যে মৃত্যুজনিত কারণে জীবেদের যখন মৃত্যু হয় তখন সংখ্যা হ্রাস হয়, অর্থাৎ বিশ্ব পরিবেশ থেকে জীবেদের সংখ্যা কমে যায়। ঠিক জনন কি করে, তার উল্টো কাজটা করে, অর্থাৎ মৃত্যুজনিত কারণে যে সংখ্যাটা কমে যায় সেই পরিমাণ জীবেদের জননের ফলে আবারও পুনরায় কী হয়, ভারসাম্যটা বজায় থাকে। অর্থাৎ একদিকে মৃত্যু আর একদিকে জন্ম, দুটোই কিন্তু পৃথিবীর মোট জীবভর যেটা, তাদের জীবেদের যে সংখ্যা যেটা, সেটাকে কিন্তু ব্যালেন্স করে রাখে, অর্থাৎ জীবেদের ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? প্রথমে আমরা বললাম জনন কাকে বলে না, জীব যে প্রক্রিয়ায় তার নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট 2 বা ততোধিক অপত্য জীব তৈরি করে এবং অপত্য জীব তৈরির মাধ্যমে নিজের বংশের যে বংশানুক্রমিক ধারা সেটিকে বজায় রাখে, নিজের অস্তিত্বকে বজায় রাখে, তাকে আমরা বলবো জনন। ক্লিয়ার? জননের তাৎপর্য আমরা কি কি বললাম, 4টে হেডলাইন ঝেড়ে মুখস্থ। হেডলাইন পারলেই কিন্তু ভেতরের জিনিসগুলো তোমরা লিখতে পারবে। কি কি? অস্তিত্ব রক্ষা, নাম্বার 2 সংখ্যা বৃদ্ধি, নাম্বার 3 ধারাবাহিকতা বজায়, নাম্বার 4 ভারসাম্য রক্ষা। ঠিক আছে? এই ছিল আমাদের জননের তাৎপর্যগুলো। চলো এবারে আমরা দেখে নেব জননের মোডস বা ক্লাসিফিকেশন যাকে বলবো, অর্থাৎ জননের প্রকারভেদ। দেখো জননের প্রকারভেদ,
আমরা যদি আমাদের সিলেবাসের দিকে তাকাই তাহলে এখন কিন্তু তোমাদের সিলেবাসে জননকে দুই ভাগে ভাগ করা আছে, মেনলি দুই ভাগে ভাগ করা আছে। এক হচ্ছে অযৌন জনন আর দুই হচ্ছে যৌন জনন। কিন্তু এই দুটো ভাগ ছাড়াও জননের আরও দুটো ভাগ কিন্তু রয়েছে, সেই দুটি ভাগের কথাও আমাদের পড়তে হবে। এদের মাঝে আমি লিখে দিই ভাগ নাম্বার 2, ভাগ নাম্বার 4। 2 নম্বরে আমরা এখানে লিখব অঙ্গজ জনন, অঙ্গজ জনন। এবং 4 নম্বরে আমরা বলবো অপুংজনী, অপুংজনী। তাহলে অ্যাকচুয়ালি জনন কয় প্রকার? জনন আমরা লিখলাম 4 প্রকার, 1, 2, 3, 4। ঠিক আছে, কি 4 প্রকার? অযৌন জনন, অঙ্গজ জনন, যৌন জনন, অপুংজনী। এই 4 প্রকারের জননের কথা আমরা জানব। তার মধ্যে আমি আগেই বললাম, বিশেষভাবে আমাদের সিলেবাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো জনন 2 প্রকার দেওয়া আছে, একটি অযৌন জনন, একটি যৌন জনন। এগুলোকে ভালোভাবে জানতে হবে আমাদের। তো চলো একবার দেখে নেওয়া যাক কোন প্রকার জনন কাকে বলে। প্রথমে দেখো রয়েছে অযৌন জনন। তো অযৌন জনন কাকে বলে? না, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই শুধুমাত্র রেণু উৎপাদনের মাধ্যমে একাধিক অপত্য জীব তৈরি হয় তাকে আমরা বলবো অযৌন জনন, বা এটাকে আমরা বলবো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বোঝা গেল? যে প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই শুধুমাত্র রেণু উৎপাদনের মাধ্যমে 2 বা ততোধিক অপত্য জীব তৈরি হয় তাকে আমরা বলবো অযৌন জনন। নেক্সট হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীবেদের অঙ্গ বা অঙ্গাংশ যখন মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে 2 বা ততোধিক অপত্য জীব তৈরি করে, সেটি তোমার বিভাজনের মাধ্যমে হতে পারে, তাকে আমরা অঙ্গজ জনন বলবো। অর্থাৎ যে প্রক্রিয়ায় জীবদেহের অঙ্গ বা অঙ্গাংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব তৈরি করে তখন তাকে আমরা বলবো অঙ্গজ জনন। এটি মেনলি অঙ্গজ জনন প্রধানত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, মনে থাকবে। এবং এটিকে আমরা বলবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন। নাম্বার 3 যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। কাকে বলে? না, যে জনন প্রক্রিয়ায় উন্নত শ্রেণীর জীবেরা মূলত দুটো বিপরীতধর্মী গ্যামেট, একটি পুংগ্যামেট একটি স্ত্রী গ্যামেট, এদের মিলনে যখন নতুন নতুন জীব তৈরি হয় তখন তাকে আমরা বলবো যৌন জনন। যে যৌন জননের একক হচ্ছে গ্যামেট। তাহলে যৌন জনন কাকে বলে? যে জনন প্রক্রিয়ায় দুটি বিপরীতধর্মী গ্যামেট পরস্পর মিলিত হয়ে অপত্য জীব তৈরি করে তখন তাকে আমরা বলবো যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন, ক্লিয়ার? এবং অবশেষে 4 নম্বর যেটি রয়েছে অপুংজনী। এই অপুংজনী কাকে বলে? না, যে প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু আবার কখনো কখনো সেই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব তৈরির যে পদ্ধতি তাকে আমরা বলবো অপুংজনী, বা একে ইংরেজিতে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস ইংরেজি নামটি মনে রেখো। অনেক সময় বলে পার্থেনোজেনেসিস কাকে বলে, তখন আমরা বলবো যে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব তৈরির পদ্ধতিকে পার্থেনোজেনেসিস বা অপুংজনী বলা হয়। যেমন কিছু প্রাণী রয়েছে, যেমন তোমার বোলতা রয়েছে, যেমন মৌমাছি রয়েছে, পিঁপড়ে রয়েছে, এদের ক্ষেত্রে অপুংজনী বা পার্থেনোজেনেসিস দেখা যায়। এই পার্থেনোজেনেসিস যাদের হয় তারা কিন্তু অন্যান্য যে সকল পদ্ধতিগুলো জননের আছে সেগুলোর মাধ্যমেই কিন্তু বংশবিস্তার করে। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম জননের প্রকারভেদ 4 রকম। কি কি? অযৌন জনন, অঙ্গজ জনন, যৌন জনন, অপুংজনী। দেখে নাও, অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অপুংজনী বা পার্থেনোজেনেসিস। এই হচ্ছে আমাদের জননের প্রকারভেদ। এবারে আমরা সিলেবাস অনুযায়ী আপাতত অযৌন জনন এবং যৌন জনন এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আগে দেখে নেব। ঠিক আছে, এদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো, আমি যদি এখানে প্রথমেই বলি অযৌন জনন আর
এখানে যদি আমি লিখি যৌন জনন, তাহলে এদের মোটামুটি 2 থেকে 3টে পার্থক্য তোমরা করে রেখো। পার্থক্য নাম্বার 1, কি কি পার্থক্য রয়েছে অযৌন জনন যৌন জননে? না, প্রথমত অযৌন জননে জীবেদের সংখ্যা মাত্র একটি জীব থেকে অযৌন জনন সম্ভব, কিন্তু যৌন জননে মিনিমাম ন্যূনতম জীবের সংখ্যা কিন্তু 2, অর্থাৎ যৌন জননে জীবের সংখ্যা 2, অযৌন জননে জীবের সংখ্যা 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? জীবেদের সংখ্যা সমান 1টি, আর এখানে আমি সেই 1 নম্বর পয়েন্টে লিখলাম জীবেদের সংখ্যা সমান 2টি, জাস্ট মনে রাখার জন্য, ফুল সেন্টেন্স আমি লিখলাম না। নাম্বার 2 কি? অযৌন জননের এককে আমরা কি বলি? রেণু, স্পোর। যৌন জননের এককে আমরা বলবো গ্যামেট। খুব সংক্ষেপে লিখছি, পুরো সেন্টেন্স কিন্তু লিখতে হবে তোমাকে। অযৌন জননের একক হচ্ছে রেণু, আর যৌন জননের একক হচ্ছে গ্যামেট। নাম্বার 3 আমরা কি বলতে পারি? অযৌন জনন পদ্ধতিতে 2 রকমের কোষ বিভাজন দেখা যায়, একটা মাইটোসিস দেখা যায় আর একটা মিওসিস দেখা যায়, অর্থাৎ অযৌন জননের ক্ষেত্রে শুধুমাত্র মাইটোসিস দেখা যায়, ঠিক আছে। আর যৌন জননের বেলায় এর যেহেতু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো জরুরি পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, তাই যৌন জননের বেলায় আমরা মাইটোসিস এবং মিওসিস উভয় প্রকারের কোষ বিভাজন দেখতে পাই। তাহলে এখানে মাইটোসিসও ঘটে, আবার জায়গায় জায়গায় মিওসিসও প্রয়োজন হয়। আর নাম্বার 4, অযৌন জনন যৌন জননের পার্থক্য হচ্ছে যে অপত্য জীবটা তৈরি হয় জিনগতভাবে তারা কিন্তু মাতৃদেহের বা মাতৃকোষের মতো, অর্থাৎ এখানে লিখলাম জিনগত বৈশিষ্ট্য মাতৃদেহের অনুরূপ, জিনগত বৈশিষ্ট্য মাতৃদেহের অনুরূপ। আর এখানে আমি শুধু সংক্ষেপে লিখলাম আলাদা, অর্থাৎ আলাদা বা ভিন্ন। অপত্য যে জীবটা তৈরি হয় তার জিনগত বৈশিষ্ট্যগুলো মাতৃদেহের বা মাতৃজীবের চেয়ে ভিন্ন প্রকৃতির হয়। তাহলে আমরা যে 4টে অযৌন জনন এবং যৌন জননের পার্থক্যগুলো পেলাম সেগুলো আরও একবার এক নজর দেখে নাও, বোর্ডের দিকে তাকিয়ে দেখে নাও। নাম্বার 1, অযৌন জননে জীবের সংখ্যা 1টি, যৌন জননে জীবের সংখ্যা 2টি। নাম্বার 2, অযৌন জননের একক হচ্ছে রেণু, যৌন জননের একক হচ্ছে গ্যামেট। নাম্বার 3, অযৌন জননে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়, যৌন জননে মাইটোসিস ও মিওসিস উভয় প্রকার কোষ বিভাজন দেখা যায়। এবং নাম্বার 4, অযৌন জননে যে অপত্য জীবটি তৈরি হয় তাদের জিনগত বৈশিষ্ট্যগুলো মাতৃকোষের বা মাতৃদেহের অনুরূপ হয়, কিন্তু যৌন জননে যে জীবগুলো তৈরি হয় অর্থাৎ অপত্যগুলো তৈরি হয় তাদের জিনগত বৈশিষ্ট্যগুলো মাতৃদেহের অনুরূপ হয় না, ভিন্ন প্রকৃতির হয়। এই হচ্ছে আমাদের অযৌন জনন এবং যৌন জননের 4টি প্রধান পার্থক্য, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি জেনে নিলাম? জননের সংজ্ঞা, জননের প্রয়োজনীয়তা, জননের প্রকারভেদ এবং সেই সঙ্গে অযৌন জনন এবং যৌন জনন অর্থাৎ অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্থক্য জেনে নিলাম, ঠিক আছে। চলো এবারে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ জননের যে ক্লাসিফিকেশন করেছিলাম, প্রকারভেদ করেছিলাম, তার মধ্যে দেখো এই যে অযৌন জনন, এই অযৌন জনন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু এবারে আমরা করব। তাহলে আমাদের এবারে আলোচ্য বিষয় অযৌন জনন। চলো আমরা দেখে নিই অযৌন জনন সম্পর্কে। দেখো আমাদের যে 4টি জনন রয়েছে, জননের ভাগ রয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের মেইনলি জানতে হবে অযৌন জনন এবং যৌন জনন সম্পর্কে। কিছুটা দেওয়া আছে অঙ্গজ জনন, অপুংজনী নেই বললেই চলে। তো চলো আমরা প্রথমেই দেখে নেব অযৌন জনন। আচ্ছা, এখানে একটু মুছে গেছে রিপ্রোডাকশন, বেশ। দেখো অযৌন জনন বা কি বললাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রথমে আমরা জেনে নেব অযৌন জনন কাকে বলে। একবার ইতিমধ্যে জেনেছি আমরা যে প্রক্রিয়ায়, যে জনন প্রক্রিয়ায় কোনো রকম গ্যামেট উৎপাদন ছাড়াই শুধুমাত্র রেণু বা স্পোর গঠনের মাধ্যমে
একাধিক অপত্যজীব তৈরি হয় তাকে আমরা বলবো অযৌন জনন। আর এই অযৌন জননের একক হচ্ছে, অযৌন জননের একক বিশেষভাবে মনে রেখো, রেণু বা স্পোর যাকে বলে, রেণু বা স্পোর, এটি হচ্ছে অযৌন জননের একক। এখন অযৌন জননের প্রকারভেদ, বিভিন্ন প্রকার অযৌন জনন যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। আগে দেখে নাও কি কি অযৌন জনন কি কোন কোন পদ্ধতিতে ঘটে। নাম্বার 1, বিভাজন। বিভাজন বা ফিশন বলা হয় এটাকে, ফিশন, বিভাজন বা ফিশন। এখানে কি হয় না, অযৌন জননের যে প্রথম পদ্ধতি সেটি হচ্ছে বিভাজন পদ্ধতি। এটা বিভাজন পদ্ধতিতে কি হয়, কখনো কখনো দ্বিবিভাজন হয়, কখনো কখনো বহু বিভাজন হয়। অর্থাৎ বিভাজনকে আমরা বলতে পারি দুটো ভাগ বিভাজনের, একটি হচ্ছে দ্বিবিভাজন বাই ফিশন যেটা দ্বিবিভাজন, আর একটি হচ্ছে বহু বিভাজন। বহু বিভাজন, দ্বিবিভাজন সাধারণত দেখা যায়, উদাহরণ এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, উদাহরণ হচ্ছে অ্যামিবা। বহু বিভাজনের উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। দ্বিবিভাজন কাকে বলে? অ্যামিবার ক্ষেত্রে কি হয়, এককোষী নিম্ন শ্রেণীর যে অ্যামিবা সে তার নিউক্লিয়াসকে প্রথমে দুই ভাগে ভাগ করে, অর্থাৎ দ্বিখণ্ডিত করে। নিউক্লিয়াসটা যখন প্রথমে দুভাগে ভাগ হয়ে যায়, পরবর্তীতে তার সাইটোপ্লাজমটাও দুই ভাগে ভাগ হয়ে যায় এবং দুটো আলাদা আলাদা অপত্য অ্যামিবা জন্মলাভ করে। এইভাবে অ্যামিবার যে বিভাজন পদ্ধতি তাকে আমরা বলবো দ্বিবিভাজন। কেমন করে হয় দ্বিবিভাজন একবার দেখে নাও। মনে করো এটি একটি অ্যামিবার দেহ, এখানে একটি নিউক্লিয়াস রয়েছে। এই অ্যামিবা কি হয়, পরবর্তীকালে অ্যামিবার দেহে নিউক্লিয়াসটি কিন্তু ডাম্বেল আকারের গিয়ে এই রকম করে দুটো পার্টে ভাগ হয়ে যায়, ঠিক আছে। পরবর্তী ধাপে গিয়ে এবার কি হয়, দুটো আলাদা আলাদা অপত্য অ্যামিবা তৈরি করে নেয়, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যামিবা, অ্যামিবার এককোষী অ্যামিবার দেহ অ্যামিবা। সে লক্ষ্য করে দেখো, প্রথমে একটি নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসটি এবারে দুভাগে ভাগ হলো, হয়ে দুটি অপত্য, এটা অপত্য কোষ, অপত্য, আর এইটা হচ্ছে মাতৃ বা জনিত্রী কোষ, মাতৃকোষ। মনে থাকবে। এই যে অ্যামিবার প্রথমে নিউক্লিয়াসটি দুভাগে ভাগ হওয়া, তারপরে সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হয়ে দুটি পৃথক পৃথক অ্যামিবা তৈরি হওয়া, এই পদ্ধতিকে আমরা বলবো দ্বিবিভাজন পদ্ধতি। এবারে দেখো এছাড়াও, আচ্ছা এবারে নেক্সট হচ্ছে বহু বিভাজন। বিভাজনেরই আরেকটি ভাগ রয়েছে বহু বিভাজন। এই বহু বিভাজন প্লাজমোডিয়ামের দেখা যায়, ঠিক তেমনি কখনো কখনো কিন্তু তোমার অ্যামিবার ক্ষেত্রেও বহু বিভাজন দেখা যায়। অ্যামিবা বিশেষ করে তোমার প্রতিকূল পরিবেশে অ্যামিবা বহু বিভাজন ঘটায়। সেক্ষেত্রে কী হয়, অ্যামিবার প্রতিকূল পরিবেশে গিয়ে কী করে না, অ্যামিবার ভেতরে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়, যে নিউক্লিয়াসগুলোর তোমার সিউডো রেণু বা ছদ্ম রেণু তৈরি করে, এবং সেই রেণুগুলো পরবর্তীকালে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, যখন তোমার রেণুস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখান থেকে আবার অসংখ্য অ্যামিবা তৈরি হয়ে যায়। তাহলে আমরা বহু বিভাজনের উদাহরণ প্লাজমোডিয়াম বলতে পারি। ম্যালেরিয়ার যে রোগ জীবাণু প্লাজমোডিয়াম ভাইভক্স তোমরা জানো, সেই প্লাজমোডিয়াম ছাড়াও কিন্তু আমরা বলতে পারি, অ্যামিবাও বলতে পারি যে অ্যামিবা প্রতিকূল পরিবেশে বহু বিভাজন ঘটায় সিউডো রেণু গঠনের মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে চলে যাব আমরা বিভাজন বা ফিশনের পরে রয়েছে আমাদের পরবর্তীকালে আমরা বলবো কোরকোদ্গম। 2 নম্বর পয়েন্ট, কোরকোদ্গম, যাকে আমরা ইংরেজিতে বলি বাডিং। কোরকোদ্গম বা বাডিং, এটা আবার কি না, সাধারণত হাইড্রা ইস্ট এদের দেহে, হাইড্রার দেহে কি হয় না, হাইড্রার দেহে একটি ছোট্ট বার্ড বা কোরক তৈরি হয়, যেটি একটি তার দেহের উপবৃদ্ধি, অর্থাৎ দেহের কোনো অংশ টিউমারের মতো ফুলে ওঠে, এটাকে আমরা কোরক বা বার্ড বলি। এই বার্ডটি পরবর্তীকালে ধীরে 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 যখন পরিণত হয় তখন সে খুলে পড়ে যায়,
এবং হাইড্রার দেহ থেকে অর্থাৎ মাতৃ হাইড্রার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন অপুত্র হাইড্রা তৈরি হয় তখন সেই পদ্ধতি দিয়ে আমরা বলবো কোরকোদ্গম, অর্থাৎ সেই অযৌন জননের পদ্ধতিটি হচ্ছে কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জনন। কেমন করে হয় একবার দেখে নাও। এখানে মোটামুটি একটি হাইড্রা যদি আমরা ভাবি, মনে করো এটা একটি হাইড্রার দেহ, এখানে কোর্সিকা রয়েছে হাইড্রার, ঠিক আছে। এটা এটা কি আঁকালাম, এটা হচ্ছে মাতৃ হাইড্রা, মাতৃ হাইড্রা কোষ বা হাইড্রার দেহ, তাই তো। এখান থেকে দেখো পরবর্তীতে কি হয়, এই মাতৃ হাইড্রার দেহে এগুলো কোর্সিকা, এগুলো সব কোর্সিকা। ঠিক এখানে একটি ছোট্ট বার্ড দেখা যায়, টিউমারের মতো ফুলে ওঠে, এইটাই হচ্ছে বার্ড বা কোরক। আর পরবর্তী স্টেপে গিয়ে এই হাইড্রার দেহ থেকে ওই বার্ড বা কোরকটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে কি হয়, এ আবার এখান থেকে খুলে গিয়ে একটি নতুন হাইড্রার দেহ গঠন করে এবং এখানেও আবার পরিণত অবস্থায় কোর্সিকার সৃষ্টি হয়। এটা হয়ে যায় অপত্য হাইড্রা, অপত্য হাইড্রা। তাহলে দেখো এখানে যে মাতৃ হাইড্রাটি ছিল, সেই মাতৃ হাইড্রাটির দেহে কি তৈরি হলো, এখানে একটি কোরক বা বার্ড তৈরি হয়ে গেল। দেখো এই লাল রঙের যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই কোরকটি আবার পরবর্তীকালে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি অপত্য হাইড্রার জন্ম দেয়। এই পদ্ধতিকে আমরা কোরক তৈরির মাধ্যমে হয় বলে বার্ডিং বা কোরকোদ্গম পদ্ধতি বলি। অযৌন জননের এটি কোরকোদ্গম পদ্ধতি। চলো নেক্সট হচ্ছে 3 নম্বর পদ্ধতি, যেটি মুছে দিলাম। 3 নম্বর পদ্ধতি হচ্ছে খণ্ডীভবন, খণ্ডীভবনের দ্বারা। তাহলে 3 নম্বরে আমরা কি লিখব, খণ্ডীভবন। এখানে কি হয় না, খণ্ডীভবন যেটি স্পাইরোগাইরা প্রভৃতি যারা এই সূত্রাকার শৈবাল যেগুলো রয়েছে জলে বাস করে, সেই স্পাইরোগাইরার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়। কি করে দেখা যায় না, স্পাইরোগাইরার মাঝে 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 যে খাঁজগুলো রয়েছে, সেই খাঁজগুলো দুই পাশ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো আঘাতজনিত কারণে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই ভাঙা স্পাইরোগাইরাটি, অর্থাৎ যে স্পাইরোগাইরা খণ্ডক আকারে যেগুলো তৈরি হলো, সেই বিচ্ছিন্ন মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন স্পাইরোগাইরাগুলো আবার পুনরায় নতুন করে আবার স্পাইরোগাইরার জন্ম দেয়। এই পদ্ধতিকে আমরা বলবো আঘাতজনিত কারণে ভেঙে যাওয়া স্পাইরোগাইরা থেকে নতুন স্পাইরোগাইরা তৈরির যে পদ্ধতি, সেটিকে আমরা বলবো খণ্ডীভবন, অর্থাৎ আঘাতজনিত কারণে খণ্ডকে বিভক্ত হয়ে যাওয়া। কেমন করে হয় একবার দেখে নাও। মনে করো খণ্ডীভবন একটি স্পাইরোগাইরার যদি আমরা বডি আঁকি, এই স্পাইরোগাইরার বডি, এটি তার প্রাচীর, ঠিক আছে। এর ভেতরে ঠিক এরকম জায়গায় ওর খাঁজ থাকে, দেখবে খাঁজ রয়েছে, ঠিক আছে, এরকম জায়গায়। তো এর দেহে কিন্তু এইরকম করে পেঁচালো ক্লোরোপ্লাস্টগুলো রয়েছে, তাই না, এবং মাঝে 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 কিন্তু নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। এই যে স্পাইরোগাইরার দেহ, স্পাইরোগাইরা কি হয়, এই যে এই অংশটা, এই খাঁজ, স্পাইরোগাইরা যেখানে যেখানে খাঁজ আছে, সেই খাঁজ বরাবর সে আঘাতজনিত কারণে ভেঙে যায়। এখান থেকে এই অংশটুকু ভেঙে যায়, ভেঙে গিয়ে যে অংশটা তৈরি হবে দেখে নাও, এখানে একটি অংশ স্পাইরোগাইরার, আর ঠিক তার নিচে আরেকটি পার্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো ছিল একটি মাতৃ স্পাইরোগাইরা, এটি তৈরি হয়ে গেল একটি অপত্য স্পাইরোগাইরা, দুটি, একটি থেকে দুটি, এবং এটি খণ্ডক তৈরির মাধ্যমে অর্থাৎ খণ্ডীভবনের মাধ্যমে তৈরি হলো, তাই একে আমরা খণ্ডীভবন
অযৌন জনন বলবো। এটি হচ্ছে মাতৃ স্পাইরোগাইরা, আর এই দুটো হচ্ছে অপত্য কি এটা স্পাইরোগাইরা। ক্লিয়ার? এইভাবে স্পাইরোগাইরা খণ্ডী ভবনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। এখানে মাতৃ স্পাইরোগাইরা ছিল, সে বিচ্ছিন্ন হয়ে খণ্ডী ভবনের মাধ্যমে দুটি আলাদা আলাদা অপত্য স্পাইরোগাইরা তৈরি করে দিল। ঠিক আছে, তাহলে বিভাজন, কোরকোদ্গম, খণ্ডী ভবন, পয়েন্ট নাম্বার 4। এবারে আমরা দেখে নেব রেণু উৎপাদন। আমরা অযৌন জননের যে 4 নম্বর ভাগ পদ্ধতি, সেটি হচ্ছে রেণু উৎপাদন। তাহলে এখানে আমরা লিখব 4 নম্বরে রেণু উৎপাদন। এইখানে গিয়ে একটুখানি মনে রাখবে যে আমি প্রথমেই বলেছিলাম অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর। এই রেণুগুলো রাইজোপাস রয়েছে, মিউকর রয়েছে, সেখানে পেনিসিলিয়াম রয়েছে, হ্যাঁ, তোমার ফান রয়েছে। এরা প্রত্যেকে কিন্তু রেণুস্থলিতে যে রেণুগুলো উৎপন্ন হয়, সেই রেণুগুলো যখন পুষ্ট হয়, পরিণত হয়, তখন রেণুস্থলী বিদীর্ণ হয়ে গিয়ে সেই রেণুগুলো মুক্ত হয় এবং বাতাসে ছড়িয়ে গিয়ে সেখান থেকে নতুন নতুন জীবেদের তৈরি হয়। এই পদ্ধতি হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন। এবং মনে রেখো, যে থলিতে রেণুগুলো উৎপন্ন হয় সেই রেণু থলিগুলোকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী। এই রেণুস্থলীতে কিন্তু রেণু উৎপন্ন হয়। আর কি না, এই যে রেণু, স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে রেণুগুলো থাকছে, রেণু, সেই রেণুগুলো আমরা 2 রকমের রেণু দেখতে পাই। একটা হচ্ছে অচল রেণু, একটা হচ্ছে সচল রেণু। অচল রেণুগুলোকে আমরা বলবো অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর বা অচল রেণু। আর সচল রেণু হচ্ছে জুস্পোর বা সচল রেণু। তাহলে রেণু আমরা দেখতে পেলাম 2 রকমের হয়, একটা অচল রেণু, একটা সচল রেণু, অ্যাপ্লানোস্পোর, জুস্পোর। এবার পরীক্ষায় কিন্তু এর উদাহরণগুলো ভিভিআই। অ্যাপ্লানোস্পোর বা অচল রেণু যেমন তোমার মিউকর, পেনিসিলিয়াম, মিউকর, পেনিসিলিয়াম, এগুলো হচ্ছে অচল রেণুর উদাহরণ। মিউকর, পেনিসিলিয়াম। সচল রেণু ফাইটোপথোরা, ফাইটোপথোরা। আরও একটি রয়েছে ইউলোথ্রিক্স। এই ফাইটোপথোরা, ইউলোথ্রিক্স এগুলো হচ্ছে সচল রেণু, কারণ এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। আর মিউকর, পেনিসিলিয়াম এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না, তাই আমরা এগুলোকে বলবো অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। এছাড়াও রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে রেণুগুলো তৈরি হয় তারা কিন্তু কখনো কখনো সমরেণু, অর্থাৎ সম আকৃতি এবং আকার এবং আয়তন যখন সমান হয় তখন তাকে সমরেণু বলি, হোমোস্পোর। এবং যদি সেই রেণুগুলোর আকার আয়তন আলাদা আলাদা হয়, ভিন্ন প্রকৃতির হয়, বিষম প্রকৃতির হয়, তখন তাকে আমরা বলবো হেটেরোস্পোর বা অসমরেণু। ঠিক আছে, সমরেণু, অসমরেণু উভয় প্রকার রেণু কিন্তু দেখা যায়। আর এখান থেকে বিশেষভাবে আমরা মনে রাখবো এই রেণু উৎপাদনের এই পয়েন্ট থেকে যে পেনিসিলিয়াম, সেই পেনিসিলিয়াম কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। আর তোমার ফার্নের ক্ষেত্রে ওর যে সোরাসগুলো, অর্থাৎ রেণুস্থলী গুচ্ছগুলো, এখানে একটা শর্ট কোশ্চেন মনে রেখো, রেণুস্থলী গুচ্ছকে সোরাস বলে। সোরাস, রেণুস্থলী গুচ্ছ বা সোরাস। সোরাস শর্ট কোশ্চেন। সোরাস কি? ফার্নের পাতার তলে এরকম যদি ফার্নের পাতা হয় একটি, এটি যদি আমরা ফার্নের পাতা কল্পনা করি, তাহলে এই ফার্নের পাতার তলে এরকম করে সোরাসগুলো সুসজ্জিত থাকে, এই রকম করে থাকে সোরাসগুলো। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব সোরাস, অর্থাৎ ফার্নের রেণুস্থলী গুচ্ছগুলোকে সোরাস বলে। এগুলো যখন পুষ্ট হয়, পরিণত হয়, তখন বিদীর্ণ হয়ে যায় এবং বায়ুতে মিশে যায়, সেখান থেকে নতুন নতুন ফার্ন তৈরি হয়। এইগুলো হচ্ছে
রেণু উৎপাদনের এই পয়েন্ট থেকে তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে চলো এবারে আমরা চলে যাব আমাদের শেষ পয়েন্ট, অর্থাৎ পুনরুৎপাদন। 5 নম্বর অযৌন জননের যে পদ্ধতি সেটা হচ্ছে পুনরুৎপাদন। লাস্ট পয়েন্ট অযৌন জনন পদ্ধতির, অর্থাৎ 5 নম্বরে আমরা লিখব পুনরুৎপাদন, বা এটাকে আমরা বলতে পারি রিজেনারেশন। রিজেনারেশন বা পুনরুৎপাদন বলতে পারি। এখানে দেখো, প্ল্যানেরিয়া নামক একটি জীব, সেই প্ল্যানেরিয়ার দেহে কি হয়, কাটা যে অংশগুলো, সেই কাটা কাটা ছোট ছোট খণ্ডক তৈরি হয় কেটে গিয়ে। প্ল্যানেরিয়ার কাটা অংশগুলো থেকে, প্রত্যেকটি কাটা থেকে কিন্তু এক একটি পূর্ণ প্ল্যানেরিয়া জন্ম দেয়। সুতরাং একটি সম্পূর্ণ প্ল্যানেরিয়া, তার দেহের যে কাটা অংশগুলো তৈরি হয়, সেখান থেকে আবার অপত্য যে প্ল্যানেরিয়া তৈরি, এই পদ্ধতিটাকে আমরা বলবো পুনরুৎপাদন, পুনরায় উৎপাদন বা রিজেনারেশন। কেমন করে হয় দেখো একবার। না, এখানে প্ল্যানেরিয়া যদি আঁকি আমি, অনেকটা এরকম করে একটা প্ল্যানেরিয়ার দেহ, ঠিক আছে, এটা যদি একটা প্ল্যানেরিয়া হয়, এর দেহের বিভিন্ন অংশগুলো কিন্তু ভেঙে যায়, খণ্ডক তৈরি হয়ে যায়। এটা মনে করো উপরের অংশ, এটা মনে করো মাঝের অংশ, এটা মনে করো শেষ অংশটুকু ভেঙে গেল, ঠিক আছে। এই যে বিভিন্ন খণ্ডগুলো তৈরি হয়ে গেল, তার বডি পার্টগুলো ভেঙে ভেঙে গেল। এখান থেকে আবার পরবর্তীকালে কিন্তু প্রত্যেকটি অংশ থেকে একটি করে প্ল্যানেরিয়া উৎপন্ন হয়ে যাবে। এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। অর্থাৎ মাতৃদেহটি প্রথমে আঘাতজনিত কারণে বিচ্ছিন্ন হয়ে যায় বা কেটে কেটে টুকরো টুকরো হয়ে যায়। সেই প্রতিটি টুকরো থেকে আবার, এটি ছিল মাতৃদেহ, মাতৃদেহ, আর এইগুলি হচ্ছে সব অপত্য প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া এইভাবে প্ল্যানেরিয়া তার দেহের খণ্ডগুলি থেকে অপত্য প্ল্যানেরিয়া তৈরি করে। আর এই পদ্ধতিটি, অযৌন জননের এই পদ্ধতিটিকে আমরা বলবো পুনরুৎপাদন বা রিজেনারেশন। ক্লিয়ার? তাহলে এতক্ষণ ধরে আমরা অযৌন জননের যে বিভিন্ন প্রকার পদ্ধতি, তার 5 প্রকার পদ্ধতি বোর্ডে দেওয়া আছে, তোমরা দেখে নেওয়ার একবার। প্রথমত বিভাজন বা ফিশন, নাম্বার 2 কোরকোদ্গম বা বাডিং, নাম্বার 3 খণ্ডীভবন, নাম্বার 4 রেণু উৎপাদন, নাম্বার 5 পুনরুৎপাদন। প্রত্যেকটির উদাহরণ যদি আমি মনে করি, বিভাজন হচ্ছে 2 প্রকার বলেছিলাম, দ্বিবিভাজন, বহু বিভাজন। দ্বিবিভাজন বললে অ্যামিবা, বহু বিভাজন বললে প্লাজমোডিয়াম। কোরকোদ্গম বা বার্ডিংয়ের উদাহরণ আমরা কি দিয়েছিলাম? হাইড্রা। হাইড্রার দেহে কোরক বা বার্ড তৈরি হয়ে কোরকোদ্গম পদ্ধতিতে হাইড্রা বংশ বিস্তার করতে পারে অযৌন জনন পদ্ধতিতে। নেক্সট খণ্ডীভবন, ওই যে সর্পিল আকার যে ক্লোরোপ্লাস্ট যুক্ত স্পাইরোগাইরা, সেই স্পাইরোগাইরা খণ্ডীভবনের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। নেক্সট হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে, আমরা বলেছি তোমার রাইজোপাস, ফার্ন, তোমার পেনিসিলিয়াম, ঠিক আছে, এরা সবাই কিন্তু রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। এবং পরিশেষে যে পুনরুৎপাদন, সেই পুনরুৎপাদন পদ্ধতিতে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। প্ল্যানেরিয়া ছাড়াও কখনো কখনো আমরা দেখতে পাই তোমার কেঁচো, তোমার হাইড্রা, এগুলোও কিন্তু প্ল্যানেরিয়া ছাড়া এরাও অযৌন জনন সম্পন্ন করতে পারে। তাহলে এই ছিল আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি আগে শুনে নাও। প্রশ্নটি হচ্ছে, অযৌন জনন কাকে বলে? অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলি উদাহরণ সহ আলোচনা করো। 1 + 4 = 5। ব্যাস, তোমাকে সেই মতো করে তৈরি করবে। প্রত্যেকটি উদাহরণ দেওয়ার সময় দেখো, আমি ছবি এঁকে এঁকে তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরাও কিন্তু চেষ্টা করবে পরীক্ষার সময় উদাহরণগুলো ছবির সাহায্যে দেওয়া, তাহলে উত্তরটি আরও দর্শনীয় হবে এবং নম্বরটি ভালোভাবে ক্যারি করবে, নম্বর বেশি করে পাবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের অযৌন জনন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের যে জনন বা রিপ্রোডাকশান ছিল, আমরা আজকের ক্লাসে যেগুলো জেনে নিলাম, আরও একবার ফ্ল্যাশব্যাকে তোমরা দেখে নাও।
প্রথমে আমরা দেখেছি জনন বলতে কি বুঝি, জননের যে গুরুত্ব সেগুলো আমরা জেনে নিলাম। সেই সঙ্গে জননের যে ক্লাসিফিকেশন, প্রকারভেদ, অর্থাৎ যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন এবং অপুংজনী, তার 4টে ভাগ সম্পর্কে জানলাম। যৌন জনন অযৌন জননের পার্থক্যগুলো জেনে নিলাম এবং সেই সঙ্গে জননের 4টে ভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে ভাগ ছিল সেটি অযৌন জনন, সেই বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আজকে এ পর্যন্তই রইল তোমাদের জনন এর অংশ। সুতরাং তোমরা বাড়িতে মন দিয়ে এটুকু তৈরি করো। আমরা পরবর্তীতে আবারও যখন জীবনবিজ্ঞান ক্লাসে আসব তখন আমরা জননের যে বাকি অংশটুকু, সেখানে রয়েছে অঙ্গজ জনন, বিভিন্ন প্রকারের অঙ্গজ জননগুলো রয়েছে, প্রাকৃতিক কৃত্রিম, সেখানে রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেখানে রয়েছে বিভিন্ন পলিনেশনগুলো অর্থাৎ পরাগযোগ, ইতর পরাগযোগ, স্বপরাগযোগ, তাদের সুবিধা অসুবিধাগুলো রয়েছে এবং পরিশেষে রয়েছে তোমার যেটা আমাদের মানুষের যে বিভিন্ন বিকাশের দশা, অর্থাৎ মানব বিকাশের যে দশাগুলো রয়েছে, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ, সেটা নিয়ে আমরা পরবর্তী জীবনবিজ্ঞান ক্লাসে হাজির হব তোমাদের সামনে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং ভিডিওটি শেষ করার আগে আবারও আমরা বাঙালি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। সুতরাং এই বাংলাতে আমরা বারবার জন্ম নেব, বাংলাতে আমরা বারবার মৃত্যুবরণ করব, তাই তো? বাংলাকে ভালোবাসো, বাংলা ভাষাকে ভালোবাসো, জন্মভূমির প্রতি ভালোবাসা নিয়ে এসো এবং সেই সঙ্গে পড়াশোনার মধ্যে তোমরা সবাই থেকো। প্রত্যেকে আবারও শুভ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারের শুভ নববর্ষ। তোমাদের প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানাই। নববর্ষের দিন অঙ্গীকার করো তোমরা, আমাদের মাথায় যে রয়েছে মিশন মাধ্যমিক 2026, সেই মিশন মাধ্যমিক 2026-এ প্রত্যেকে আমরা ভালো রেজাল্ট করে প্রত্যেককে সমস্ত প্রশ্নের উত্তর দেবই দেব। অর্থাৎ তোমরা যে পারো, ইউ ক্যান, সেটা কিন্তু প্রমাণ করতেই হবে তোমাদের। তো আবারও সবাইকে, আমার যারা শিক্ষার্থী, সায়েন্স উইথ মিন্টু স্যারকে যারা সঙ্গ দাও প্রতিনিয়ত, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ততক্ষণ পর্যন্ত টাটা।